উত্তরবঙ্গে একটা শব্দ পরিচিত আছে, সবাই জানেন, সেটা হচ্ছে যে মঙ্গা। এই মঙ্গা পীড়িত এলাকা থেকে আমরা আস্তে আস্তে আজকে অনেকটা অগ্রসর এবং ভালো জীবনযাপন করতেছি। তার পিছনে কিন্তু আরডিআরএস-এর অবদান কম না। তো যেহেতু আমি আরডিআরএস-এ 6 বছর জবও করেছি এক সময়, তো আরডিআরএস বাংলাদেশ 1972 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে এটা ছিল রংপুর দিনাজপুর রিলিফ সার্ভিস, পরে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস, এখন এটা অবশ্য ব্র্যান্ড হিসেবে ধরা হয়। তো আরডিআরএস বাংলাদেশ তখন যুদ্ধবিধ্বস্ত দেশটাকে পুনর্গঠনের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে কাজ করে আসছিল। সেই সাথে এখন এই মাইক্রো ফিন্যান্স আস্তে আস্তে সারা বাংলাদেশের পরিধি বিস্তার করেছে। তো আমিও একজন আরডিআরএস-এর গ্রাহক। তো আমি একজন খামারি, আমার পোলট্রি খামার আছে, ডেইরি আছে এবং মৎস্য খামার আছে। তো আমি আমার যেটা গ্রাহকদের পক্ষ থেকে দাবি করবো সেটা হচ্ছে যে এই সুদের হারটা যদি একটু কমানো যায়। সেই সাথে আমরা বেশিরভাগ এনজিওর ক্ষেত্রে দেখে থাকি যে ঋণের ডিউরেশনটা হয় 1 বছর, এটাকে এই সময়টাকে বাড়ানো যায় কিনা। আর ওই জীবন বীমার যে বিষয়টা, এটা হচ্ছে যে কোনো কোনো এনজিওর ক্ষেত্রে 6% বলতেছে, আবার আমি বাস্তব মানে ভুক্তভোগী, যে আমার কাছ থেকে লাখে 1000 টাকা করে নিচে, এটা আমি প্রমাণ দিতে পারবো। এবং এই যে বিমার যে টাকাটা নেওয়া হয়, এটার কোনো ডকুমেন্টস কিন্তু দেওয়া হয় না গ্রাহককে। আমার মনে হয় যে আমি যে বিমাটা করলাম, বিমা আমার 6% নেক 10% যাই নেক না কেন, এটা আমার একটা ডকুমেন্টস থাকা দরকার। আর বিমাটা কার নামে হলো, আমার আসলে গ্রাহকের নামে নাকি তার নমিনির নামে, এই বিষয়টা বোধহয় একটু ক্লিয়ার হলে ভালো হয়। মাইক্রো ক্রেডিটের মাধ্যমে ক্ষুদ্র ঋণের পাশাপাশি আমরা অনেক কিছু আরো জানতে পেরেছি, যেমন তথ্য অধিকার আইন সম্পর্কে। সরকারের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, যেমন কৃষি অফিস বা লাইফ স্টক, সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং ওনারা ফিল্ড পর্যায়ে যে ভাইয়েরা আসে আমাদের সাথে প্রতি সপ্তাহে বসে, ওনাদের মাধ্যমে আমরা এই সেবাগুলো জানতে পারছি। এবং আরো যারা জানে না তাদেরকে আমরা সচেতন করে দেব। আমি এই আরডিআরএস হাতে অনেক কিছু ছাড় করে ফেলাছি। আমি 2টা দোকান, হোল্ডিংয়ের দোকান, একটা এই ফার্নিচারের দোকান, আর আমার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে ভার্সিটিতে, এই গোকিয়া কলেজেতে। আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে, দুর্নীতির কারণে চাকরি হয় নাই। আর আমার মেয়ে এই মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। আর যদি স্যার এই আমার মেয়েটাকে যদি চাকরির ব্যাপারে সহযোগিতা করেন তা তোমাদের ভালো হবে। তো বলে যে $5 নিজে পকেট থেকে দিতে হবে, আর $25 হলে গিয়ে কোম্পানি দিবে। তখন আমরা চিন্তা করলাম যে বুঝলাম গেলে $30 নয় যাবে, কিন্তু $5 তো আমার নিজের যাবে, তো আমার তো দরকার নাই, আমি কেন যাবো? হ্যাঁ। পরে আমি চিন্তা করলাম, যখন আরও আরেকটু পড়াশোনা করলাম, তখন দেখলাম যে না, সবাই যদি ইন্স্যুরেন্স কিনে আর সবার যদি অসুস্থ হয় তাহলে তো ইন্স্যুরেন্স চলবে না। বরং 100 জন ইন্স্যুরেন্স কিনলে 5 জন 10 জন অসুস্থ হলে বাকি 90 জনের টাকা দিয়ে ওই 5-10 জনের চিকিৎসা করা হবে। কারণ আমি যে টাকা দিয়েছি, আমি যখন অসুস্থ হয়ে যাব তার থেকে হয়তো 50 গুণ বেশি টাকা আমার খরচ হবে। ইন্স্যুরেন্সের নিয়মটা এরকমই আর কি। কিন্তু আমার আজকে শুধু না, আমার অনেকদিন ধরে মনে হয়েছে যে ইন্স্যুরেন্সের যে টাকাটা তহবিলে যেটা দিচ্ছি আমরা, যদি 1% হয়, পুরোটা খরচ যেতে হয় না। কিভাবে এখান থেকে আরেকটু বেশি কাভারেজ বাড়ানো যায় বেঁচে থাকা অবস্থায়। হ্যাঁ, কীভাবে আরেকটু, কারণ আমি মরে গেলাম, ঠিক আছে, আমার ঋণ মকুব হয়ে গেল, কিন্তু ঋণ মকুব মানে আমার ফ্যামিলির অন্য যারা ছিল তারা কী সুবিধা পাচ্ছে এখানে? আমি বেঁচে থাকা অবস্থায় এই টাকাটা নিয়ে খাটাইছি বলে যা যা উপার্জন করছি, সে একটা অংশ আমার ছেলে মেয়ে সবার জন্য আমি ব্যয় করছি। আমি যখন নাই, যে ঋণ নিয়েছিলাম না, ওই কোম্পানির ঋণ নিয়ে চলে গেল, হ্যাঁ, প্রতিষ্ঠান ঋণ তুলে নিয়ে চলে গেল, হ্যাঁ, ওই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে। কিন্তু অন্যরা কী হলো?